ঠাকুর, আপনি তো সারা ভারতের বিভিন্ন জায়গায় ছিলেন। কোনো শহরে এমন কিছু অঘটন ঘটেছিল যেটা আপনার নিজের চোখে দেখা? ঘটনা তো অনেক আছে, তবে শহর বলতে মনে পড়ছে বহুদিন আগের কথা। তখন আমি কালীঘাটে থাকতাম। কলকাতা তখন এত জমজমাট ছিল না। মন্দির থেকে একটু দূরে পাঁচিল দিয়ে ঘেরা ঘোষেদের জমিদার বাড়ি ছিল। আমাদের এখানে নাটাবেড়ে জমিদার বাড়ির যেমন অবস্থা, প্রায় ওই রকম। দীর্ঘদিন অযত্নে ইট বালি খসে গেছে, জানালা দরজা ভেঙে পড়েছে। বাগান ঘেরা অত বড় বাড়িতে থাকতো একজন মাত্র লোক, সে হলো রামচরণ, ওই বাড়ির চাকর। বাড়ির মালিক থাকতো বিদেশে। আশেপাশের লোকেরা তাদের কখনো দেখেনি। রামচরণ প্রতিবেশীদের সাথে বড় একটা মেলামেশা করতো না। মাঝে মাঝে নিশুতি রাতে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতো ওই বাড়ি থেকে। লোকেরা বলতো ওখানে নাকি ভূত আছে। সন্ধ্যের পর তাই জমিদার বাড়ির ধারে কাছে কেউ যেত না। একদিন রামচরণকে কালীঘাটে দেখলাম, একটা তান্ত্রিকের সাথে কথা বলছে। আমি ভাবলাম একা মানুষ থাকে, মন্ত্র সাধনার শখ হয়েছে। যাই হোক, কোনো একটা কাজের মধ্যে থাকা ভালো। লোকটার সাথে একটু আলাপ করার জন্য একদিন একটা পুটুলি করে কিছু পুজোর প্রসাদ নিয়ে গেলাম ঘোষ বাড়িতে। কি বিশাল বাড়ি, অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে। চারিদিকে লতা পাতায় আর বড় বড় গাছে বাড়িটাকে ঘিরে রেখেছে। দিনের বেলাতেও ঠিক মতো আলো ঢোকে না। দরজায় দাঁড়িয়ে ডাক দিলাম, তরুণদা, ও তরুণদা, তরুণদা, ও তরুণদা। কোনো সাড়া না পেয়ে বাড়ির উপরের দিকে তাকাতেই মনে হলো জানালা থেকে কে যেন সরে গেল। এবার দরজার কড়া ধরে নাড়া দিলাম। দ্বিতীয়বার কড়া ধরে নাড়তে গিয়ে দেখি দরজাটা খুলে গেল। ভিতরে উঁকি দিলাম, না, কেউ নেই। তোমার জন্য কালী মায়ের প্রসাদ নিয়ে এসেছিলাম, ভিতরে আসবো কি? কোনো উত্তর না পেয়ে ভিতরে যাব কিনা ভাবছি। হঠাৎ দেখি একটা কালো বিড়াল পায়ের পাশ দিয়ে বাইরে বেরিয়ে গেল। ভাবলাম মানুষটা ঘুমোচ্ছে, শুনতে পাইনি। বাড়ির ভিতরে গিয়ে একবার দেখব, সেই জন্য বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। সামনে একটা বড় বারান্দা, পর পর অনেকগুলো ঘর, সব কটিতে তালা ঝুলছে। ডান দিকে একটা ঘোরানো সিঁড়ি দোতলায় উঠে গেছি। সিঁড়ি দিয়ে কিছুটা ওঠার পর মনে হলো, না, এই সিঁড়ি তো বহুদিন ব্যবহার হয়নি। দীর্ঘদিনের ধুলোবালি পাতা জমে রয়েছে। নেবে আসার জন্যে ঘুরেছি, দেখি পিছনে চরণ দাঁড়িয়ে রয়েছে। ভূত দেখার মতো তাকে দেখে আঁতকে উঠেছিলাম। চরণকে দেখে মনে হলো সে আমাকে দেখে মোটেই খুশি হয়নি। গম্ভীর গলায় প্রশ্ন করলো, কি চাই? না না, কিছু চাই না। তোমাকে এই প্রসাদ দিতে এসেছিলাম। অনেকবার ডেকেছি, কোনো সাড়া পাইনি। এই নাও প্রসাদটা। আর কখনো আসবেন না। আমার মুনিপ পছন্দ করেন না কেউ এখানে আসুক। আপনার মনিব ভিতরে আছেন বুঝি? হ্যাঁ, ইনি ঘুমাচ্ছেন। আপনি এখন যান, তাকে বিরক্ত করবেন না। এরপর বাড়ি থেকে বেরিয়ে আসি। পরে খোঁজ নিয়ে জেনেছিলাম ওই বাড়ির শেষ মালিক সদানন্দ ঘোষ বহু বছর আগে মারা গিয়েছেন।
আর তার ছেলেপুলেরা সব বিদেশে থাকে। সেদিন চরণ আমাকে মিথ্যে কথা বলেছিল, কিন্তু কেন বাড়ির মধ্যে কাউকে ঢুকতে দেয় না পরে বুঝতে পেরেছিলাম। কলকাতাতে আমার কয়েক ঘর যজমান ছিল। এদের বাড়িতে প্রতিদিন পূজা করতে হতো। একদিন সকালে এক যজমান বাড়িতে পুজো সারতে গিয়ে দেখি বাড়ির সামনে পুলিশের জিপ দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকতেই পুলিশ অফিসার প্রশ্ন করলেন, কোথায় থাকা হয়, কি করা হয়, এখানে কতদিন আছো? না না অফিসার, উনি খুব ভালো লোক, সৎ ব্রাহ্মণ। উনি এ কাজ করতে পারেন না। কি হয়েছে বারিক বাবু? দেখুন না ঠাকুর মশাই, কাল বিকাল থেকে টিকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি কথা? কাল সকালেই তো দেখা হলো, একটা নতুন বল কিনেছে, আমাকে দেখালো। ওই বলটাই তো কাল হয়েছে। আমার কিনে দেওয়াটা ভুল হয়েছে। আমি যে এখন কি করি। ঠিক আছে বারিকবাবু, আমরা এখন আসি, খুঁজে দেখি, খবর পেলে আপনাকে জানাবো। আর এর মধ্যে যদি পিকু ফিরে আসে, আপনিও থানাতে একটা খবর দেবেন। ঠিক আছে স্যার, আপনারা একটু ভালো করে খুঁজে দেখুন। আমাদের একমাত্র ছেলে, না পেলে আমাদের পরিবার শেষ হয়ে যাবে। পিকুর মাকে হয়তো আর বাঁচানো যাবে না। একটু ভালো করে খুঁজবেন স্যার। ঠিক আছে ঠিক আছে, আমাদের সাধ্যমতো খুঁজে দেখব। আমি পূজা সেরে বাড়ি ফিরছি, মনটা ভালো ছিল না। পিকুর কথাই ভাবছিলাম। পুরো বাড়িটার পাশ দিয়ে যাওয়ার সময় কি মনে হলো, এখানে একবার খুঁজে দেখব, যদি পাওয়া যায়। সেদিন দেখেছিলাম বাড়িটার পিছনে একটা জবা ফুলের গাছ আছে। ফুলতলার অছিলায় বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ির পিছনের দিকটা আগাছায় ভর্তি। আগাছা সরিয়ে একটা ভাঙা জানলা দিয়ে দেখব বলে উঁকি দিতেই দেখি সামনে চরণ দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার ভূতের মতন চেহারা দেখে আঁতকে উঠেছিলাম। কোনো রকমে ভয় কাটিয়ে জড়ানো কণ্ঠে বললাম, কেবা ফুল? না না, জবা ফুল নিতে এসেছিলাম। মায়ের পুজো আছে তো। না না, আজ আমারও পুজো আছে, ফুল দেওয়া যাবে না। ও তাই, ঠিক আছে ঠিক আছে। বলে আমি বেরিয়ে এলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছিলাম, লোকটা কি ভূত না মানুষ? হঠাৎ করে সামনে হাজির হয়। ওই অন্ধকার ঘরের মধ্যে লোকটা কি করছিল? যাই হোক, লোকটার ব্যবহার কিন্তু একদম ভালো নয়। মায়ের পূজার জন্য ফুল চাইলাম, একটাও দিল না। আচ্ছা, লোকটা বলল ওর পুজো আছে। ওই লোকটা আবার কি পুজো করবে? ভাবতে ভাবতে বাসায় ফিরলাম। মন্দিরের পূজার কাজে ব্যস্ত ছিলাম। কৌশিকী অমাবস্যা ছিল সেদিন। প্রচুর ভক্ত সমাগম হয়েছে। সন্ধ্যের আগেই দেখি চরণ সেই তান্ত্রিকটার সাথে কথা বলছে। আমার মনে হলো লোকটার কোনো মতলব আছে। চরণ তান্ত্রিকের সাথে কথা শেষ করে চলতে শুরু করলো। আমি একটু আড়াল থেকে তাকে অনুসরণ করলাম। বটতলার দশকর্মা ভাণ্ডার থেকে কিছু কিনল। চরণ দোকান ছেড়ে চলে যেতেই আমি সেই দোকানে গেলাম। দোকানদার বিভূতি সরকার আমার পরিচিত। তাকে বললাম, কাকা, একটু আগে চরণ এসেছিল না? চরণ আবার কি? আরে ওই ঘোষবাড়ির চাকরটা। ও হ্যাঁ হ্যাঁ, এসেছিল তো। আরে ওটা একটা পাগল। কেন? কাকের পালক, রক্তের কালি, শুকনো জবা, এইসব পাগল ছাড়া আর কার কাজে লাগে? কেন বলো তো? না কাকা, লোকটা খুব সুবিধের না।
এক্ষুনি আসছি। বলে দোকান থেকে চলে গেলাম। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তরুণকে দেখতে পেলাম। একটা পুটুলি হাতে তার বাড়িতে ঢুকছে। এরপর আমি বাসাতে ফিরে এলাম। সন্ধে হতেই মায়ের মন্দিরে ভক্তদের ভিড় আরও বেড়ে গেল। একজন ভক্ত এসে বলল, ঠাকুরমশাই, মায়ের মন্দিরে যাবেন না? এমন তিথি 100 বছরের মধ্যেও আসেনি। জানি ভাই, কিন্তু আজ একটা অন্য কাজ আছে, তুমি যাও। বলে লোকটাকে পাঠিয়ে দিয়ে দরজা বন্ধ করে একটু ভেবে নিলাম আমার কি করা উচিত। রাত গভীর হলে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। মায়ের মন্দিরের দিকে লোকের ভিড় রয়েছে, কিন্তু রাস্তাঘাট একদম ফাঁকা। রাস্তার মোড় পার হয়ে গলির রাস্তা ধরলাম। দূর থেকে বসেদের বাড়িটাকে একটা কালো দৈত্যের মতো মনে হলো। যতই এগিয়ে যাচ্ছি তার চেহারা আরো ভয়ঙ্কর মনে হলো। বাড়ির গেটের সামনে এসে স্থির হয়ে দাঁড়ালাম। চারিদিকে ঝিঁঝি পোকা ডাকছে। একটা পেঁচা উড়ে গেল মাথার উপর থেকে। কিছুক্ষণ পর মনে হলো খুব মৃদু একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। ভালো করে কান পেতে শুনে মনে হলো আওয়াজটা এই বাড়িটা থেকে আসছে। চোরের মতো পা টিপে টিপে বাড়ির ভেতরে গেলাম, কিন্তু এত বড় বাড়িতে কান্নার আওয়াজটা কোন দিক থেকে আসছে ঠিক বুঝতে পারলাম না। অনেকক্ষণ এদিক ওদিক খোঁজার পর একটা ভাঙা জানালা থেকে অল্প আলো দেখতে পেলাম। বাড়ির ভিতরে কোনো একটা ঘর থেকে আলোটা আসছে। ভাঙা জানালার মধ্যে থেকে কোনো ক্রমে ঘরের মধ্যে ঢুকতেই পিছন থেকে ধুতিটা কেউ টেনে ধরল। প্রচণ্ড ভয়ে সারা শরীর আড়ষ্ট হয়ে গেল। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা ধড়াস ধড়াস করছে। কি করব বুঝতে পারছিলাম না। কোনো রকমে ঘাড় ঘুরিয়ে অন্ধকারের মধ্যে কিছু দেখতে পেলাম না। ধুতিটা ধরে একটু হ্যাঁচকা টান দিতেই ফট করে একটা কাঠের টুকরো ভেঙে পড়ল। আমার ধরে যেন প্রাণটা ফিরিয়ে এলো। কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ধাতস্থ হয়ে নিলাম। এরপর পা টিপে টিপে আলোর দিকে এগিয়ে যেতেই যা দেখলাম নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। কি দেখলেন? কি দেখলেন ঠাকুর? কি দেখলেন ঠাকুর? দেখি একটা বড় ঘরের মাঝখানে আগুন জ্বলছে। এক ধারে একটা কালী মায়ের মূর্তি, আর তার সামনে ব্যারিকেডের মধ্যে ভিকুর মাথাটা ঢুকানো, হাত দুটো পিছনে বাঁধা। পাশে রাখা আছে একটা চকচকে খাঁড়া, আর শয়তানটা মরার করে বসে ধ্যান করছে। এই দৃশ্য দেখে আমার মাথা ঘুরে গেল। কি করা যায়? তবে ওই শয়তানকে ছাড়া যাবে না। আমি যে ওর পিছনে দাঁড়িয়ে আছি সেটা টের পাইনি। আশেপাশে তাকিয়ে একটা ভাঙা জানালার খণ্ড হাতে তুলে নিলাম। আর টিপে টিপে ঠিক তার কাছাকাছি গেছি। একটা শুকনো পাতার খড়খড় আওয়াজে চরণ ঘুরে তাকালো। তার চোখ দেখে ভয়ে আঁতকে উঠলাম। ওই রকম লাল উজ্জ্বল চোখ মানুষের হয় না। এই যেন কোন পিশাচের চোখ। মনে হলো সে চোখ দিয়ে আমাকে বশ করার চেষ্টা করছে। মনে মনে কৃষ্ণ নাম জপ করতেই আমার চেতনা হলো। হাতে ধরে থাকা ভাঙা জানালাটা সজোরে বসিয়ে দিলাম তার মাথায়। পুরো জানালা টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু তরুণ শবদেহের উপর ঢলে পড়ল। আমি তাড়াতাড়ি কুকুরকে কাঁধে তুলে নিয়ে দৌড় দিলাম, কিন্তু যেদিকে যাই দরজা বন্ধ। শেষে একটা গরাধীন জানলা ভেঙে আমাকে নিয়ে
বাড়ির বাইরে এলাম। তারপর সোজা থানায় হাজির হলাম। তারপর কি হলো ঠাকুর? তারপর? থানার বড়বাবু তো অবাক। সব ঘটনা শুনে একদল পুলিশ পাঠিয়ে দিলেন। পুলিশ চরণকে আর লাশটাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। চাকরটা কি মারা গিয়েছিল? না না, অজ্ঞান অবস্থায় পড়েছিল। পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসা করায়। তারপর তার জেল হয়। হাইকোর্টে বিচারের দিন আমাকে আসতে হয়েছিল। শয়তানটাকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল, আমাকে দেখতে পেয়ে জোর করে দাঁড়ালো। আমার দিকে মুখ বিকৃত করে বলল, আমার সাধনায় তুই বাধা দিয়েছিস, তুই নরকে যাবি। তুই চল, নরক কাকে বলে আমরা তোকে দেখাবো।